পুনরায় আপনাদের সামনে পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বা অঘরী তারা হইল। আজকে একটি বিশেষ একটি টপিকসকে নিয়ে আলোচনা করতে, দেবাদিদেব মহাদেবের নাম পূজা পার্বণ শ্রাবণ মাসে চলছে। তা চলবে এবং যারা যারা আমার শ্রাবণ মাসের প্যাকেজ নিয়ে রেখেছে তারা কাজ করছে। আশা করছি তারা বেটারভাবেই কাজ করে চলছে। তবে আজকের যে বিষয়টি হলো সেই বিষয়টি একটু ডিফারেন্ট। বিষয়টি কেন ডিফারেন্ট? কারণ সেটি হলো সিদ্ধিদাতা গণেশ টপিকস। তো এই গণেশকে কেন্দ্র করে আমাদের এর মূর্তিকে কেন্দ্র করে, এর আইডলকে কেন্দ্র করে বিভিন্ন রকম তথ্য অ্যাস্ট্রোলজিক্যালি রয়েছে। যেরকম গণেশের পিঠে দারিদ্রতা থাকে, তাই ক্যাশ বাক্সের দিকে গণেশের পিঠ রাখা হয় না। ডানে সুর বাঁয়ে সুর বিভিন্ন রকম রয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা নয়। আজকে প্রশ্নটি হলো কমপ্লিটলি ডিফারেন্ট উইথ দ্যাট টার্ম। জ্যোতিষের আলোকে এবং কুণ্ডলীর সাপেক্ষে, অ্যাকর্ডিং টু ইয়োর হরোস্কোপ, হুইচ গণেশ ইউ হ্যাভ টু ওয়ার্শিপ, কোন গণেশ তোমার পূজা করা উচিত বা আপনাদের পূজা করা উচিত, ইট শুড বি নোন ফার্স্ট। প্রত্যেকটি জায়গারই একটি করে ব্যালেন্স রয়েছে। বাস্তুর ক্ষেত্রে গেলে বাথরুমে ভাত নিশ্চয়ই খাওয়া যাবে না, তাহলে বাথরুমের সাথে রান্নাঘরের মিক্সচারটা হবে না। সিমিলার ওয়েতে বাথরুমে গিয়ে আবার ঘুমানো যাবে না, তাহলে বেডরুমের ব্যাপারটা আবার বাথরুমের সাথে আসবে না। সিমিলারলি বিভিন্ন স্কুলের বিভিন্ন রকম ইউনিফর্ম রয়েছে। অন্য ইউনিফর্ম পরে অন্য স্কুলে, সেই স্কুলের ডিফারেন্ট কেউ গিয়ে ক্লাস করতে পারবে না যদি তারা একই ক্লাসে হয়ে থাকে। দেখা গেল যে two students from different school and their uniform are completely different from each other. If they vice versa goes to their vice versa school on the same class, teacher will not allow them. দুজন একই ক্লাসে পড়া সত্ত্বেও ইউনিফর্মের উপর ভিত্তি করে কিন্তু তাদের কিন্তু স্কুলে ভর্তি হতে, মানে সেই ক্লাসে কিন্তু ক্লাস করতে কন্টিনিউশন টিচার দেবে না। তাহলে প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে এক একটি পার্টের এক একটি কোনো ভূমিকা রয়েছে। যেরকম মানুষ, সেই মানুষের মধ্যে কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অ্যাস্ট্রোলজার, কেউ ব্যবসায়ী। ঠিক এইভাবে আমাদের জীবন গঠিত। তো ইফ উই নোটিস দ্য মাইথোলজি vividly, so there are so many logics depend on the worshipping the god or goddesses. কখনো দেখতে পাই গণেশের 5 মাথা, কখনো দেখতে পাচ্ছি 10 মাথা, কখনো দেখতে পাচ্ছি সিংহের উপর রাইড করছি, কখনো দেখা যাচ্ছে ইঁদুরের উপর রাইড করছে, কখনো দেখা যাচ্ছে ইঁদুরের মুখটা ডানে, কখনো বাঁয়ে। প্রত্যেকটি ভাবের উপর বিভিন্ন রকম ব্যাপার রয়েছে। তো এখানে
দুর্গাপূজাতে যেই গণেশ তৈরি করার কথা শাস্ত্রে বর্ণিত রয়েছে বা মার্কেন্ডীয় পুরাণ বা দেবী মাহাত্ম্য অনুবাদে যে বলা রয়েছে, এক কাঠামের দুর্গা থেকে আরম্ভ করে বিভিন্ন দুর্গা যে পূজা হয়, পূজিত হয়, সেই গণেশ কীরকম হবে, তার কালার কী হবে। আবার এই যে কালী পূজায় যে মা কালীর গায়ে যে আমাদের যে অসুরের যে 51টি মালা যে করা হয় 50 এবং 1 দিয়ে, তাদের অসুরের রং কী হবে মাথা মুন্ডগুলোর, সেগুলো পর্যন্ত বর্ণিত রয়েছে। এই 51 কিন্তু অ্যালফাবেট, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ দিয়ে। তো সিমিলার ওয়েতে এখানে গণেশের 5 মাথা, দাঁড়িয়ে থাকা, বসে থাকা, প্রত্যেকটির উপরে একটি করে ব্যাপার রয়েছে। খুব লজিক্যালি যদি বোঝা যায়, সেটা হচ্ছে ব্যাপারটা এরকম যে বিভিন্ন সময় বিভিন্ন নক্ষত্র, বিভিন্ন তিথির উপর ভিত্তি করে, মানুষের কুণ্ডলীর উপর ভিত্তি করে বিভিন্ন গণেশের আরাধনা করা উচিত, তার গেস্টার এবং তার পজিশন নিয়ে। যেরকম কুণ্ডলিতে D16 চার্ট যদি জানা থাকে ঠিক মতো, তাহলে আমি পাস্ট লাইফ কর্মাটাকে দেখতে পাবো। হোয়াট ইজ দ্য পাস্ট লাইফ পেন্ডিং কর্মা, D60 ষষ্ঠাংশ যাকে বলা হয়। D7 আলাদা পার্ট, D9 আলাদা, ড্রেককান রয়েছে আরও। জাতক পরিজাত থেকে আরম্ভ করে কর্মবিপাক সংহিতা থেকে শুরু করে ফলদীপিকা থেকে শুরু করে বিভিন্ন অ্যাস্ট্রোলজি, বিভিন্ন সাবজেক্টের উপরে বই থরলি পড়ে তো যেতে হবে, কিন্তু তার মানেগুলো ডিকোড করা খুব ক্রিটিক্যাল। কিন্তু অ্যাট ফার্স্ট হোয়াট এভার দ্য ঋষিস অ্যান্ড সেন্টস অ্যান্ড sages has been written into the scripture, that should be decoded. Who can decode the line? যেরকম কোথাও ভেনাস 8th হাউসে কোথাও কাউকে বলছে সেখানে জালি হুই মিট্টিকা চণ্ডালা ওরাত। সো ইন হুইচ টার্ম বুধ অষ্টমে, মুর্দে কে উপর ফুল, এই যে মিনিংটা, এই মিনিংগুলোকে আগে জানতে হবে। এই মানেটা যদি, ডেফিনেশনটা যদি না বোঝা যায়, তাহলে অ্যাস্ট্রোলজি করে লাভ নেই। প্রত্যেকের কাছে কিন্তু অ্যাস্ট্রোলজিতে বিপদের কারণ হয়ে যাবে। কারণ অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু নো দ্য নক্ষত্র লর্ড অ্যান্ড নক্ষত্র পারা, 320, 1320। শিব প্রত্যেকটি মানুষকে বলে দিয়েছে যে যে মানুষ যেই নক্ষত্রে এবং যেই নক্ষত্র পাড়াতে জন্মগ্রহণ করেছে, তার পিছনে এই কারণটাই সে এই নক্ষত্র, এই লগ্নে জন্ম নিয়েছে। তার পাস্ট লাইফ পেন্ডিং কর্মা, এবং এটা ভুল ছিল, তার জন্য এই সেক্টর এসে। তো সেই বেসিসের উপর ভিত্তি করে আমি বিভিন্নভাবে অ্যাস্ট্রোলজিক্যালি কথা বলছি, যাতে আরও আইডিয়াগুলো ক্লিয়ার হয়, কারণ প্রশ্ন অ্যারাইভ না করে। অনেকের মাথায় চলে আসবে গণেশ পূজা, সে আবার গণেশ দাঁড়ানো কি আবার বসে কি। কথাটা ঠিকই, গণেশ দাঁড়ানোই বা কি বা বসেই বা কি। তো এখানে যদি ধরা যায় এরকমভাবেই কথাটাকে, তাহলে একটু চিন্তা করুন, যারা যারা প্রফেশনে ইউনিফর্মে করতে হয়, তারা উইদাউট ইউনিফর্ম কি আর উইথ ইউনিফর্ম কি, দ্য পার্সন ইজ সেম। সো দেয়ার ইজ সাম ডিফারেন্স when the uniform comes. সেরকম ইউনিফর্মের মতো বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্লাসিফাইড আছে। তো সিমিলারলি আমাদের যে জ্যোতিষ শাস্ত্র রয়েছে, সেখানে দ্য অ্যাস্ট্রোলজি হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু 4 পার্টস। ফায়ারি সাইন অগ্নি রাশি, আর্থ সাইন পৃথ্বী রাশি, এয়ারি সাইন বায়ু রাশি, অ্যান্ড ওয়াটারি সাইন জলরাশি।
ফায়ারি সাইনটাকে আমরা বলছি হচ্ছে 159, অর্থাৎ হচ্ছে মেষ, সিংহ, ধনু। এবং আর্থ সাইনটাকে বলছি 2, 6 and 10, বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি। অ্যান্ড ইয়ারি সাইন 3, 7, 11, অর্থাৎ মিথুন রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি। অ্যান্ড ওয়াটারি সাইন দ্যাট ইজ কল্ড 4, 8, 12, অর্থাৎ কর্কট, বৃশ্চিক অ্যান্ড মীন রাশি। এই চারটাকে আবার কালী মায়ের চারটা হাতের সঙ্গে তুলনা করা হয়েছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। অর্থাৎ ফায়ারি সাইন ধর্ম, আর্থ সাইন অর্থ, ইয়ারি সাইন কাম, মানে যেটাকে বলা হচ্ছে আমাদের কামনা, বাসনা, কাম, ডেজায়ার। অ্যান্ড ওয়াটারি সাইন দ্যাট ইজ কল্ড মোক্ষ। তো কালী মায়ের যে হাতে দেখা যায় চারটি হাত, দ্যাট ইজ কল্ড ধর্ম, আর্থ, কাম অ্যান্ড মোক্ষ। দিস ইজ সিমিলার দি অ্যাস্ট্রোলজি। তো এবার প্রশ্ন হলো, ফায়ারি সাইনে যারা যারা বিলঙ্গিং করছে, যাদের কেতু ফায়ারি সাইন মানে অগ্নি রাশিতে, অর্থাৎ 159-এ যাদের কুণ্ডলিতে কেতু রয়েছে, তারা স্ট্যান্ডিং ফর্ম গণেশ পূজা করবে। এবার সেই গণেশের কালার কি হবে, রিগার্ডিং হুইচ কালার, এটা কিন্তু বলা যাবে না, কারণ এটা বলতে গেলে বিশাল বড় প্রোগ্রাম হবে। শুধু আমি ন্যাচারালি ভাবে একটা বলে দিচ্ছি, যাতে 30%, 20% হলেও লাভ হবে। ফায়ারি সাইন 159 যাদের কুণ্ডলিতে কেতু রয়েছে, তারা স্ট্যান্ডিং গণেশা পূজা করবে, কিন্তু ডিপেন্ডিং হুইচ কালার গণেশ he or she has to worship, it is not mentioned here, because অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, ভরণীতে যখন যাবে, অশ্বিনীতে যখন যাবে, কৃত্তিকাতে যখন যাবে, তার ডিফারেন্ট পজিশন আসবে। ভরণীর দেবতা হচ্ছে যম। তাহলে যমের সাথে গণেশের থিওরিটাকে মিলাতে হবে। ওখানে কেতু ফাংশনটা কোথায় করবে, শুক্র কেতুর ফাংশন, এবং শুক্রের সঙ্গে কেতুর ফাংশন হলে যে ভেনাস ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, অর্থাৎ দেখা গেল শুক্রের সঙ্গে ভেনাস যখনই কনজাংক্ট হচ্ছে, তখন মানুষ ঐশ্বর্য বৈভব থেকে সরে যায় এবং তার বিবাহিত জীবনে সমস্যা চলে আসে, এবং কোনো ভালো আর্টিস্টিক জিনিস কিনতে গেলে তার বাধা পড়ে বা ডিসপুট হয়। সেগুলো চাট না দেখে বলা যাবে না, কিন্তু আমি সাধারণ আধারে বলে দিলাম, যেটা অরিজিনাল কথা সেটা আমি বলছি, যেটা বলা যাবে না সেটা বলা যাবে না। সেটা বিশাল বড় লজিক্যাল ব্যাপার, এবং এখানে বিশাল মানে ক্যালকুলেশনের ব্যাপার রয়েছে। আমার ওই যে আমি বললাম, আমার একটা ক্লায়েন্ট, আমার যারা ক্লায়েন্ট আসে আমার কাছে চেম্বার ভিজিট যারা পায়, তারা জানে যে আমি একটা ক্লায়েন্টকে দেখতে বসলে আমার 3 থেকে 4 ঘন্টা সময় চলে যায়, তারও বেশি যায়। হয়তো ক্লায়েন্টরা নিজেরাই কমেন্টসে তাই বলবে। পরে প্রশ্নে চলে আসি, যারা আর্থলি সাইনে যাদের কেতু রয়েছে, অর্থাৎ 2, 6, 10, তারা সিটিং অর রাইডিং গণেশা পূজা করবে। সিটিং মানে বসে থাকা গণেশ, অথবা রাইডিং মানে কারো উপরে বসে দৌড়াচ্ছে মানে ইন দ্য সেন্স ইঁদুরের উপর বসে আছে বা সিংহের উপর বসে আছে। সিংহর গণেশ তোমরা পূজা করতে, আপনারা কেউ পূজা করতে আগে যাবেন না, কারণ সিংহের গণেশ পূজা করতে গেলে বহু রকম ব্যাপার আছে। তাছাড়া আবার উচ্ছিষ্ট গণেশ রয়েছে, তার আবার আর এক রকম ব্যাপার। মাউস, ন্যাচারালি মাউস, সেই মাউসের পূজা, রাইডিং অথবা সিটিং গণেশের পূজা করবেন। যারা ইয়ারি অর্থাৎ 3, 7 এবং 11 যাদের কেতু বসে আছে যাদের কুণ্ডলিতে, তারা ড্যান্সিং গণেশ পূজা করবে। তারা ড্যান্সিং গণেশ অর্থাৎ নৃত্যরত গণেশ পূজা করবে। এবার যদি দেখা যাচ্ছে 3, 7, 11 কানেকশন নিচ্ছে, তখন আবার দেখা গেল সেটি মিথুন রাশিতে পড়ছে এবং আদ্রা নক্ষত্রে পড়ছে। তাহলে আদ্রা মানে কি, স্টর্ম, ঝড়, আর্দ্রতা, ভেজা ওয়েদার। এবং আদ্রাকে সবসময় বলা হয়
আর অনেক বড় নক্ষত্র এবং নক্ষত্র পদ এখানে বোঝানো যাবে না, এগুলো বড় বিশাল বড় সাবজেক্ট। কিন্তু আমি সাধারণ আধারে বলছি, নক্ষত্র বলতে ওখানে আদ্রাকে বোঝানো হচ্ছে কি, যেরকম পুনর্বসু চলে আসবে কিন্তু আইডলিজম, কিন্তু আদ্রা চলে আসবে স্ট্রং, ঝড়। কোনো কুণ্ডলিতে যেই গ্রহ আদ্রা পাবে সেই গ্রহের সিগনিফিকেন্স দেখবে যে 100% সেই লাইফে সেই গ্রহের কারকত্ব নিয়ে ঝড় আছে তার জীবনে, থাকবেই। মঙ্গল কেতু যদি লগ্নে থাকে ভরু কাটা থাকবে, বা মঙ্গলের সঙ্গে কেতু কানেকশন ভরু কাটা থাকবে, ভাইয়ের অপারেশন। বুঝতে হবে, সিগনিফিকেন্স বুঝতে হবে, না বুঝলে ও বলে কিচ্ছু লাভ নেই। আমি টোটাল চ্যানেলে যেসব টপিক্সগুলো আনতে চলেছি, হোয়াট এভার দ্য টপিক্স ইজ আই অ্যাম গোয়িং টু শেয়ার ইন দ্য ইউটিউব চ্যানেল, আই এম শিওর দ্যাট it must help to realize the real power of the astrology. To realize the real significance of the astrology. অ্যাস্ট্রোলজি অনেকের জীবনে ফলীভূত হয় না বা বুঝতে পারে না, তার মানে অ্যাস্ট্রোলজি ইজ এ প্রেডিকশন। অ্যাস্ট্রোলজি ইজ এ প্রেডিকশন, and after seeing your chart, at first you have to know according to the norms of the Karma Vipak Samhita that whatever mistake you have done in the past life karma, and for this reason on that period you are suffering lot. আগের বছর কষ্ট পাচ্ছিলেন না, এই বছর কষ্ট পাচ্ছেন, তো সো হোয়াট? বিকজ আপনি দেখুন কোনো একটা পজিশন, কোনো একটা গ্রহের পজিশন বা আপনার দশার উপরে চেঞ্জ হচ্ছে। 28 থেকে 32 মঙ্গলের বয়স, রাইট? এবার মঙ্গলের সঙ্গে কারো কেতু আছে, তাহলে তার সঙ্গে ভাইয়ের সেপারেশন হবে সেই পিরিয়ডে, অথবা ভাইয়ের অপারেশন হবে। ইট ইজ ক্লিয়ার। বুঝতে হবে ব্যাপারটাকে। নেক্সট আমি বলছি ওয়াটারি সাইন, যেটাকে বলা হচ্ছে 4-8-12, অর্থাৎ কর্কট, বৃশ্চিক এবং মীন রাশি। এই কর্কট রাশি এটা তিনজনই জলরাশি, এটা চারটে মুখ্য কারক গ্রহ, মানে মুখ্য কারক সিগনিফিকেন্স অফ দ্য হাউস মোক্ষে। কিন্তু কর্কটের জল, বৃশ্চিকের জল, মীন রাশির জল, তিনটা জলের মধ্যে আবার পার্থক্য আছে। কর্কট রাশির জল যেটা, সেটা ন্যাচারালি বৃহৎ আকারের জল যেটা বোঝানো হচ্ছে, আর যেটা আমাদের বৃশ্চিক রাশির জল সেটা ডোবাকে বোঝানো হবে, আর যেটা মীন রাশির জল সেটা আসমান সে আয়া, আকাশের জল। কারণ মীন রাশি নৈসর্গিক কুণ্ডলিতে অর্থাৎ কালপুরুষের চার্টে সেটা হচ্ছে 12th হাউস, আর 12th হাউস দর্শায় কাকে? আকাশকে। আমি আজ বলছি, অনেকে এগুলো আবার বলতে শুরু করবে। এগুলো বহু বড় টপিকস, বিশাল বড় টপিকস। এগুলো লজিক্যালি এদিক থেকে ওদিকে টোটকা যারা যারা করে বা কিছু করে, তারা যদি ঠিক তো ব্যালেন্স না করে করে, সব টোটকা সব বছরে সব সময়ের জন্য নয়। আপনি শুক্রকে ভালো করার জন্য এলাচ জলের মধ্যে দিয়ে স্নান করছেন, বেশ ভালো। আপনি একে দেখুন তো শুক্র আদ্রা নক্ষত্রে বসে আছে কিনা। স্নান করার পর আপনার বিপদ হবে, স্নান করার পর আপনার সমস্যা স্টার্ট হবে, ডেফিনেট স্টার্ট হবে। হঠাৎ করে ঝামেলা চলে আসবে। কখন ঝামেলা আসবে বলুন? উত্তর হচ্ছে জোডিয়াক ঘুরতে না ঘুরতে, অর্থাৎ 3 আওয়ার্সের মধ্যে, অথবা 15 আওয়ার্সের মধ্যে, কিন্তু ঘটবেই। দিস ইজ অ্যাস্ট্রোলজি। আগে জানতে হবে। আপনি 10 বছর আগের একটি প্রোগ্রাম কোথাও দেখে উঠিয়ে নিলেন, এবং উঠিয়ে নিয়ে আপনি করতে শুরু করলেন, গোচর বুঝলেন না যে সেখানে কী আছে না আছে। আপনি ক্লাস, খুব ন্যাচারালি আমি জিনিসটাকে বোঝাচ্ছি, আপনি ক্লাস 12-এ পড়ছেন। পড়াশোনাটাকে কি বলা হয়? এডুকেশন। এবার আপনি হঠাৎ করে 5 বছরে ক্লাস 5-এর পড়ার বইটাকে উঠিয়ে নিয়ে আপনি পড়তে শুরু করলেন, এবং আপনার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, আপনি যাচ্ছেন 5 ক্লাসের বই পড়ে। গল্পটা কি হবে? গোচর, ট্রানজিট অফ দ্য প্ল্যানেট, এজ অফ yours, and how the কুণ্ডলী দশান্তদশা, প্রত্যন্তদশা, জীবদশা, সূক্ষ্মদশা
and the D9 and D7 and also D60. D60 is more important chart because it is also related with the past life karma. That is also dealt in Karma Vipak Sanghita by Shivji, by Lord Shiva. তো আগে জানতে হবে আপনার শনির 7.5 রেমেডি, শনির ঢাইয়ার রেমেডি, শনির ঢাইয়ার কণ্টকের রেমেডি এক হবে না, কখনো হবে না, হতেই পারে না। তার প্রত্যেকটি নক্ষত্র যখন পড়বে সেই নক্ষত্র অনুসারে আলাদা থাকবে। এখন রবি পুষ্যা নক্ষত্রে আছে, তাহলে পুষ্যা নক্ষত্রের মালিক শনি। পুষ্যা নক্ষত্রের ক্যারেক্টারিস্টিক কি? যেটা ক্যারেক্টারিস্টিক হবে, আপনার রবি বলতে আপনার পিতাকে বোঝাবে, আপনার পূর্ব দিককে বোঝাবে এবং আপনার মাথাকে বোঝাবে, অর্থাৎ লগ্ন থেকে আপনার মাথাকে বোঝাবে। আরও বিভিন্ন সিগনিফিকেন্স আছে, সেগুলো বলছি না। তাহলে আগে জানতে হবে যখন পুষ্যা নক্ষত্রে রবি যাবে তখন আপনার মেন্টালিটির মধ্যে কি আসবে। শনি রবি মাথা বাড়তে পারে, কনজাংশন যদি ভালো না থাকে ন্যাটাল চার্টে বা অ্যাসেন্ডেন্ট চার্টে। এবং শুধু তাই নয়, আপনার বাড়ির পূর্ব দিকের সাথে সমস্যা হয়ে যেতে পারে। এবং শুধু তাই নয়, যদি সেটি আপনার কুণ্ডলিতে কোনো দশার সাথে মিসব্যালেন্স, মানে ব্যালেন্স যদি ঠিক না করে, তাহলে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং ফল ফ্রম পজিশন হতে পারে। এবং পিতার যার সাথে কানেকশন আছে, পিতা পুত্রের মধ্যে ঝামেলা হতে পারে, পিতার চোখের সমস্যা এবং পায়ের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। নাক, রানিং নোজ প্রবলেম হবে। বাই দ্য ওয়ে, যাই হোক, অনেক কথা বলা হচ্ছে, এত কথা আমি বলাটা ঠিক না, যদিও আমি বুঝতে পারছি, তবু আপনাদের বোঝার সুবিধার্থে বললাম। তাহলে 4-8-12 যদি গণেশ থাকে, তাহলে সেই 4-8-12-এ যদি আপনার কেতু থাকে, তাহলে আপনাকে কিন্তু যেই গণেশটি পূজা করতে হবে সেটা হচ্ছে রিক্লাইনিং গণেশ, অর্থাৎ শায়িত গণেশ পূজা। ইন ন্যাচারাল যারা আছে, অর্থের জন্য যারা গণেশের শরণাপন্ন হতে চায়, তারা সিটিং গণেশকেই পূজা করবে, ন্যাচারাল, যারা কুণ্ডলী যায় না, এই সমস্ত ব্যাপার। আর যারা ধর্ম স্পিরিচুয়ালিটিকে গ্রোথ করার জন্য করছে, তারা স্ট্যান্ডিং গণেশকে পূজা করবে। বেশ, আজকে অবধি কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকুন, সকলকে ভালো থাকতেই হবে, কারণ মাঝে কোনো মানে। জয় মা।